ওকে, তাহলে আজকে আমরা এক্সেলের প্রথম ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমরা এতদিন পর্যন্ত কি করেছি, মাইক্রোসফট ওয়ার্ডের কি করছি, ক্লাসগুলো করেছি। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যত কিছু আছে আমরা সব কিছু শিখে নিয়েছি। আজকে থেকে আমরা কি শুরু করব, তাহলে সবাই একটু কথা বলবো। আমরা কি শুরু করব? এক্সেল শুরু করব, ঠিক আছে। এক্সেল শুরু করার আগে আমাদের জানতে হবে এক্সেল সম্পর্কে কিছু বিষয় আমাদেরকে অবশ্যই জানতে হবে। কারণ আমি হুট করে এক্সেল শুরু করতেছি, এখানে এক্সেলের কোনো কিছু জানি না, কোথায় ব্যবহার হয়, এটা এক্সেলটা কি আসলে কোনো কিছু জানি না, তাইলে আমাদের শিখে আর কোনো কি হইলো না, লাভ হইলো না। তাহলে আমাদের প্রথমত আমরা আজকে যে বিষয়গুলো বলবো এক্সেলের একদম শুরু থেকে বেসিক থেকে আমরা শুরু করব, ঠিক আছে। ওকে, প্রথমত হচ্ছে আমাদের এক্সেল আসলে কি। এক্সেল হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের একটা কি টুলস বা সফটওয়্যার, যেটা হচ্ছে অফিসের সাথে অ্যাটাচড। কার সাথে অ্যাটাচড? অফিসের সাথে। আমরা যে অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যারটা শিখি, ওই অফিসের সাথে অ্যাটাচ হচ্ছে আমাদের কি মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে। আমরা এই মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কি করব, হিসাব নিকাশের কাজ করতে পারবো। কি করতে পারবো? সব ধরনের হিসাব নিকাশের কাজগুলো করতে পারবো, ঠিক আছে। যেমন কি মনে করো স্কুলের আইবিএ হিসাব হতে পারে, শিক্ষার্থীদের আইবিএ হিসাব হতে পারে, এরপরে মনে করো কোনো একটা প্রতিষ্ঠান বা শুরু করে দিলে হবে শুধু। তাহলে এরপরে কি বলতেছি যে স্কুলের হিসাব নিকাশ থেকে শুরু করে, এরপরে রেজাল্ট শিট রেডি করা থেকে শুরু করে, অর্থাৎ যে কোনো ধরনের হিসাব নিকাশের কাজগুলো করা হয় মূলত কিসের মাধ্যমে? এক্সেলের মাধ্যমে। আমরা এমনি লিখিতভাবেও করতে পারি, কিন্তু লিখিতভাবে যদি আমি করতে যাই কোনো একটা হিসাব, তাহলে আমাদের অনেক সময়ের প্রয়োজন আছে। অথবা আমি যদি হাতে করতে চাই, তাহলে আমাদের কাজগুলো কি হতে পারে? ভুল হতে পারে। কিন্তু আমরা যখন এক্সেলে করব, তাহলে আমাদের কোনো ধরনের ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমি যদি ঠিকঠাকভাবে সব কিছু সূত্র যদি কি করি, অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের আর কোনো ধরনের কি হবে না, সমস্যা আশা করি হবে না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মূলত এক্সেল বিষয়ে আমরা জানলাম। এখন আমরা কোথায় কোথায় ব্যবহার হয়েছে এটাও জানি। এরপর হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে এটা কি এক্সেল ফাইল নাকি অন্য কোনো একটা ফাইল, ঠিক আছে। আমরা একটা এক্সেল ফাইল ওপেন করব প্রথমত, এরপরে ওটা এক্সেল ফাইল নাকি ওয়ার্ড ফাইল এটা আমরা কি করব, পার্থক্য করব। কিভাবে করে আমরা পার্থক্যটা করতে পারি। আমি একটা এক্সেল ফাইল করার জন্য আমরা কয়েকভাবে ওপেন করতে পারি। আচ্ছা, তাহলে এখন আমরা যদি একটা যে এক্সেল ফাইল ওপেন করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? আমি কোনো একটা খালি জায়গায় যাব, ডেস্কটপের কোনো একটা খালি জায়গায় যাব। তাহলে আমরা ডেস্কটপের কোনো একটা খালি জায়গায় আসলাম। এখান থেকে আমি জাস্ট কিবোর্ডে আমরা মাউসের রাইট বাটন ক্লিক দিলাম। এরপর এখান থেকে যাব আমরা নিউতে যাব। নিউ থেকে কোথায় যাব? তাহলে এখান থেকে দেখো, এখানে আমি নিউতে আসলাম। জাস্ট নিউ থেকে দেখো এদিকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, ঠিক আছে। জাস্ট এখানে একটা ক্লিক দেব শুধু, ঠিক আছে। আমাদের একটা কি ওপেন হয়ে গেছে, মাইক্রোসফট এক্সেল ফাইল ওপেন হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের এক্সেল ফাইল ওপেন করার সিস্টেম। আমরা আরও কয়েকভাবে ওপেন করতে পারি। যেমন মনে করো আমি এটা আমি এখানে আরেকভাবে ওপেন করতে পারি। সেটা হচ্ছে কি, আমি এখানে সার্চ বারে গেলাম, সার্চ বার থেকে জাস্ট লিখবো যে মাইক্রোসফট এক্সেল, অথবা আমি জাস্ট লিখতে পারি এখানে এক্সেল, ঠিক আছে। জাস্ট এখান থেকে আমি কি লিখলাম, এক্সেলটা লিখলাম। এরপর এখানে আমাদের এক্সেল ফাইলটা অথবা এক্সেল যে একটা সফটওয়্যার রয়েছে বা টুলস রয়েছে আমাদের অফিস ম্যানেজমেন্টের আন্ডারে, ওটা চলে আসছে। জাস্ট একটা ক্লিক দেব। এইভাবে করেও আমরা কি করতে পারি, একটা এক্সেল ফাইল ওপেন করতে পারি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এক্সেল ফাইল ওপেন করার সিস্টেম, ঠিক আছে। তাহলে আমাদের এই এক্সেল ফাইলের নাম আসছে কি, বুক 1। তাহলে আমরা এই বিষয়গুলো বা আমরা এই ফাইলটা কি সেভ আছে নাকি সেভ নাই, এই বিষয়ে একটু পরে আলোচনা করব বিশদভাবে। আচ্ছা, এখন আমি এই যে আমি একটা এক্সেল ফাইল ওপেন করলাম, এটার নাম এডিট করব। নাম কি আমরা এডিট করতে পারি? ঠিক ওয়ার্ডের মধ্যে যেভাবে করে আমরা নাম চেঞ্জ করেছি, ঠিক সেমভাবে আমরা কি করতে পারবো, নাম চেঞ্জ করতে পারবো। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যদি নাম চেঞ্জ করতে চাই, অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের যে ওয়ার্ড ফাইল এক্সেল ফাইলটা আমি নাম চেঞ্জ করতে চাইবো, ওই এক্সেল ফাইলটা অবশ্যই কি করতে হবে, ক্লোজ করতে হবে। আমি যদি রানিং অবস্থায় রাখি, তাহলে আমাদের এক্সেল ফাইলটা কি হবে না, নাম চেঞ্জ করতে পারবো না। তাহলে আমি এখান থেকে আমি ক্লোজ করে দিলাম আমাদের এক্সেল ফাইলটা। এখন আমি এটার উপর
রাইট বাটন ক্লিক করে এরপর এখান থেকে কি আছে রিনেম আছে, ঠিক আছে। আমরা তো জানি কয়েকভাবে অথবা আমরা কিভাবে করে নাম চেঞ্জ করতে পারি, এগুলো তো আমরা জানি। তাহলে আমরা এখানে যেখান থেকে যে কোনো একভাবে কি করলাম, রিনেমে ক্লিক দিলাম, যে কোনো একভাবে আমরা নাম চেঞ্জ করতে চাই আর কি। তাহলে এরপর এখানে দিলাম আমরা এক্সেল প্র্যাকটিস। আমরা এখান থেকে ঠিক আছে, আমি এতটুকু লিখলে জাস্ট কি দিলাম, কিবোর্ড থেকে এন্টার দিলাম, আমাদের নামটা কি হয়ে গেছে, নাম চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন আমাদের ফাইলের নাম কি হয়েছে বলো তো, কি নাম আসছে এখন আমাদের ফাইলের নাম, এক্সেল প্র্যাকটিস চলে আসছে, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই ফাইলটা নির্দিষ্ট নামে কি আছে, সেভ আছে। তাহলে আমি ফাইলটা জাস্ট এখান থেকে সিলেক্ট করলাম, এরপর এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম, এরপর এখান থেকে আমি ওপেনে জাস্ট ক্লিক দিলাম, আমাদের ফাইলটা কি হয়ে গেছে, ফাইলটা ওপেন হয়ে গেছে। এখন কি আমরা এক্সেল ফাইল ওপেন করতে পারবো? এটা আমাদের নির্দিষ্ট নামে কি সেভ করা আছে নাকি নাই? নির্দিষ্ট নামে সেভ করা আছে নাকি নাই? অবশ্যই সেভ করা আছে। তবে এরপরে আমরা আরেকটা ফাইল ওপেন করছি না এখানে, বুক 1, এটা কিন্তু কোনো নামে কি নাই, সেভ করা নাই, ঠিক আছে। তাহলে আজকে আমরা, তাহলে আমি এটাকে ক্লোজ করে ফেলতেছি, আমরা যে ফাইলে কাজ করব ওই ফাইলে চলে আসলাম। আজকে আমরা জাস্ট এই এক্সেল ফাইলের পরিচিতি সম্পর্কে জানবো, বা আমরা জাস্ট এই এক্সেল ফাইল সম্পর্কে বা এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এক্সেলের, আমরা এই ইন্টারফেস নিয়ে কি করব, জাস্ট আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে তার আগে আমরা একটা জিনিস দেখে নেব, এটা কি এক্সেল ফাইলের ফাইল নাকি এটা ওয়ার্ড ফাইল, এটা আমরা কিভাবে বুঝবো। তাহলে আমরা প্রথমত এখানে একটা কি রয়েছে, আইকন রয়েছে না এক্সেলের, এই আইকনটা দেখলেই বুঝতে পারতেছে এটা কিসের ফাইল, এক্সেল ফাইল, ঠিক আছে। অনেক সময় এটা ছোট হয়ে যেতে পারে, তবে অনেক সময় অন্যরকম আইকন হয়ে যেতে পারে। তাহলে আমরা কিভাবে বুঝবো এটা, তাহলে এটা বোঝার সিস্টেম হচ্ছে, আমরা আমাদের এই ফাইলের কতগুলো কি রয়েছে, আমরা আগেই বলেছি কতগুলো ফাইলের কি থাকে, এক্সটেনশন থাকে, কি থাকে, প্রত্যেকটা ফাইলের কতগুলো কি থাকে, এক্সটেনশন থাকে। তাহলে আমরা ওই এক্সটেনশন চেক করলেই বুঝতে পারবো এটা কি ওয়ার্ড ফাইল নাকি এক্সেল ফাইল এটা, ঠিক আছে। তাহলে আমরা একটা এখান থেকে ওয়ার্ড ফাইল নিলাম, এখানে আমি একটা ওয়ার্ড ফাইল এখানে নিয়ে আসলাম। দেখো আমরা এই দুইটা ফাইলের এক্সটেনশন কি করব, চেক করব, কোনটা ওয়ার্ড ফাইল কোনটা এক্সেল ফাইল, আমাদের কি করে ফেলতে হবে, ধরে ফেলতে হবে। তাহলে আমি এখান থেকে প্রথমত এক্সেল ফাইলে গেলাম, এরপর এটার উপর রাইট বাটন ক্লিক করলাম, এরপর আমরা চলে যাবো এখানে কোথায়, প্রপার্টিজ চলে যাবো। জাস্ট একটু যদি আমরা খেয়াল করি, দেখো ফাইল অফ টাইপ এখানে কি আছে, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এরপরে ডট দিয়ে কিছু একটা লেখা আছে, দেখো তো একটু খেয়াল করো তো, .xlsx, এটাই হচ্ছে আমাদের কি এক্সেল ফাইলের কি একটা এক্সটেনশন, ঠিক আছে না, কি বলতেছি, এটা হচ্ছে আমাদের কি ফাইলের এক্সটেনশন। যদি কেউ যদি বলে একটা এক্সেল ফাইলের একটা এক্সটেনশন বলো তো, অথবা এক্সেল ফাইলের এক্সটেনশন কি, তাহলে আমাদের কোনটা বলতে হবে, এটা বলতে হবে, ঠিক আছে। আর আমরা এটা দেখেই বুঝে ফেলতে পারবো এটা কি একটা এক্সেল ফাইল, ঠিক আছে। এরপর আমি ওয়ার্ড ফাইলের এক্সটেনশন একটু দেখবো, আমি সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এরপর এখান থেকে আমি প্রপার্টিজে চলে গেলাম জাস্ট, এরপর দেখো এখানে একটা কি আছে, এক্সটেনশন আছে ডট দিয়ে, যেটা থাকে এটা হচ্ছে কি এক্সটেনশন। যদি এটা যদি ফোল্ডার হইতো তাহলে এক্সটেনশন কি থাকতো নাকি থাকতো না, থাকতো না, তাহলে কোনো এক্সটেনশনই থাকবে না যদি কি হয়, ফোল্ডার হয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ওয়ার্ড ফাইল এবং এক্সেল ফাইলের মধ্যে কি পার্থক্য, ঠিক আছে। আমরা ওয়ার্ড ফাইল হলে যে কোনো ধরনের লেখালেখির কাজ করতে পারবো, আর এক্সেল ফাইল হলে আমরা হিসাব নিকাশের কাজগুলো একদম সহজে কি করতে পারবো, করতে পারবো। তাহলে আমরা এখন জাস্ট আমাদের এক্সেল ফাইলটা ওপেন করলাম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের এক্সেলের চেহারা, আমরা এই চেহারা দেখে কোথায় কি আছে না আছে একটু জাস্ট ডিটেলস আলোচনা করবো আজকে, যেহেতু আমরা প্রথম দিন। ওকে, তাহলে প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সেল প্র্যাকটিস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কিসের নাম, এক্সেল ফাইলের নাম। আমরা ওয়ার্ড ফাইলে যে এরকম কোনো একটা নামে যখন সেভ করি ওই ফাইলটার নাম নির্দিষ্ট নাম হয়ে যায় না, ঠিক সেমভাবে এখানে আমরা ফাইলটাকে এক্সেল প্র্যাকটিস নামে সেভ করলাম, সেই জন্য ফাইলের নাম হচ্ছে কি এক্সেল প্র্যাকটিস। তাহলে এটাকে বলা হয় টাইটেল বার, এই বারটাকে কি বলা হয়, টাইটেল বার বলা হয়। এরপর আমরা একটু যদি এই পাশে দেখিয়ে দেখাও, এখানে এটাকে বলা হয় কি কুইক অ্যাক্সেস টুলবার, কি বলা হয় এটাকে, কুইক অ্যাক্সেস টুলবার। কেন কুইক অ্যাক্সেস টুলবার বলা হয়, আমাদের কম্পিউটারে অথবা আমাদের এই যে এক্সেল ফাইলের মধ্যে এমন কতগুলো কাজ আছে যে কাজগুলো আমরা কি করি, একটু ওদিকে দেখাও,
আমরা প্রতিনিয়ত কি করি, কতগুলো টুলস থাকে যে টুলসগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। ঠিক আছে, নাকি বলতেছি কতগুলো কাজ আছে কি আমরা কি করি প্রতিনিয়ত। এই তুমি কি করতেছো যে, কতগুলো টুলস থাকে যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। এখন এইগুলাকে আমরা ভিতরে রাখবো, আমরা এই যে টুলসগুলো আমাদের প্রতিনিয়ত ব্যবহার হবে সেগুলো আমরা প্রায় সময় চাইবো যে আমরা বাইরে করে রাখতে। ঠিক আছে নাকি বলতেছি, অর্থাৎ আমরা যাতে সহজেই পাই সেই জন্য আমরা এখানে কি করব, এই যে বিষয়গুলো রয়েছে আমাদের যে কুইক অ্যাক্সেস টুলবার রয়েছে, আমরা এখানে কিছু টুলস চাইলে কি করতে পারবো, অ্যাড করে রাখতে পারবো যেগুলো আমাদের কি হবে প্রয়োজন হবে। ঠিক আছে, এখানে ক্লিক দিলে আমাদের কিন্তু এইগুলো পেয়ে যাবো। যেমন কি আমাদের প্রয়োজন হতে পারে অফেন, আমরা প্রতিনিয়ত নতুন নতুন এক্সেল ফাইল খুলতে চাইবো। ঠিক আছে, যখন এক্সেলে কাজ করবো তাহলে আমরা চাইলে এখানে অফেনে টিক মার্ক দিয়ে দিলাম। দেখো এখানে আমাদের অফেনটাও কি হয়ে গেল, এখানে আমাদের কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে চলে আসছে। ঠিক সেম ভাবে আমরা চাইলে এখানে অনেক সময় প্রিন্ট করতে চাই, এমনকি এখান থেকে আমরা প্রিন্ট প্রিভিউ এন্ড প্রিন্ট, আমি এখানে ক্লিক করলাম, তাহলে আমি যদি এই ফাইলে যদি প্রিন্ট করতে চাই জাস্ট এই আইকনটার উপর কি করবো, একটা ক্লিক দিলে আমাদের এটা কি হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। সেই জন্য এটাকে বলা হয় কি কুইক অ্যাক্সেস টুলবার বলা হয়। কি বলা হয় এখানে, এটাকে কুইক অ্যাক্সেস টুলবার। এরপরে এগুলো তো আমরা জানি ফাইল, হোম, ইনসার্ট, এগুলাকে একটা কি বলা হয়, ট্যাব বলা হয়। এগুলা কি বলা হয়, একটা ট্যাব বলা হয়, অথবা একটা মেনু বলা হয়, একটা কি বলা হয়, মেনু বলা হয়। তাইলে আমরা এই ট্যাবের আন্ডারে কিন্তু অনেকগুলো কাজ শিখেছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে। যেহেতু আমরা আগেই শিখেছি এগুলো আমাদের আর প্রয়োজন হবে না, এগুলো তোমরা কি করবা, এগুলো দেখে নেবা আস্তে আস্তে। ঠিক আছে, এরপর এখানে কি রয়েছে, ইনসার্ট রয়েছে, প্রাইস সেম, এরপরে পেজ লেআউট রয়েছে সেম, এরপরে রিভিউ রয়েছে, ভিউ রয়েছে, এগুলো সবগুলো কাজ হচ্ছে প্রাইস সেম, জাস্ট এখানে 20% মতো এদিক সেদিক হবে জাস্ট। ঠিক আছে নাকি বলেছি। আর আমাদের এখানে দুইটা ট্যাব রয়েছে এক্সট্রা, একটা হচ্ছে কি ফর্মুলা, এরপরে আরেকটা হচ্ছে কি ডাটা। ঠিক আছে, এই দুইটা ট্যাব আমাদের এক্সট্রা রয়েছে। আমরা এই টুলস বা এই ট্যাবের কাজও আমরা আস্তে আস্তে শিখবো। এখান থেকে আমরা সরাসরি এখানে না শিখে আমরা এখানে কতগুলা কি বলে সিট ইউজ করব, ওই সিটের মাধ্যমে আমরা এই বিষয়গুলো সবগুলা একেবারে কভার করব। ঠিক আছে, ওকে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে আমরা এখানে কি বলছি যে এগুলাকে এক একটা কি বলছি, ট্যাব। তাহলে ট্যাবের আন্ডারে প্রত্যেকটা ট্যাবের আন্ডারে কি আছে, এই শেষ করো, প্রত্যেকটা ট্যাবের আন্ডারে আবার এখানে কি আছে, অনেকগুলা টুলস আছে। ঠিক কার মতো, আগের মতো আমরা যেভাবে করে ওয়ার্ডের মধ্যে দেখেছি ঠিক সেম ভাবে এখানে কি আছে, অনেকগুলো আবার টুলস আছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে কি দেখেছি যে এখানে এতটুকু পর্যন্ত আমাদের মোটামুটি আমরা কি আমাদের দাঁড়ানো হয়ে গেছে আগের মতো। এরপর রয়েছে একটু দেখো এদিকে, এখানে কি রয়েছে, G5 রয়েছে। তাহলে এটাকে বলা হয় কি নেম বক্স। কি বলা হয় এটাকে, নেম বক্স বলা হয়। তাহলে কেন নেম বক্স বলা হয়, দেখো আমি যেই ঘরে রাখতেছি সেই ঘরের নাম এখানে চলে আসতেছে। তাহলে এখানে E6 এটা হচ্ছে কি নেম বক্স, অর্থাৎ আমি যেই ঘরটা সিলেক্ট করতেছি, যেই ঘরে আমি এখানে কার্সরটা নিয়ে যাচ্ছি বা সিলেক্ট করতেছি সেই ঘরে এখানে নাম চলে আসছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে নেম বক্স। এরপর একটু যদি আমরা এখানে খেয়াল করি, দেখো এখানে লম্বা একটা বার রয়েছে, এটাকে বলা হয় ফর্মুলা বার। কি বার বলা হয়, ফর্মুলা। অর্থাৎ আমরা এখানে যখন কোনো সূত্র ইউজ করব বা ফর্মুলা ইউজ করব, এই সূত্রগুলো বা ফর্মুলাগুলো কোথায় জমা হবে, আমাদের এই জায়গার মধ্যে কি হবে, দেখা যাবে। ঠিক আছে, জমা হবে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় কি, তাইলে ফর্মুলা বার। কি বার বলা হয়, ফর্মুলা বার বলা হয়। এরপরে যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে, দেখো এখানে একটু যদি আমরা খেয়াল করি, এখানে এগুলা কি বলা হয়, এ আছে, বি আছে, এগুলাকে বলা হয় এক একটা কি কলাম বলা হয়, এগুলাকে একটা কি বলা হয়, কলাম। তাহলে দেখেন এখানে অনেকগুলো কলাম আছে। ঠিক আছে, আমি যদি এখানে যদি কন্ট্রোল চেপে দিয়ে যদি আমি যদি রাইট টেরোটা দিই, দেখো আমাদের একেবারে শেষ কলামে চলে আসছে। এখানে প্রায় 16,000 কতটা কি আছে, কলাম আছে। ঠিক আছে, কারণ আমি যদি আবার যদি প্রথম কলামে আসতে চাই, কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে আমি কিবোর্ডে কি দেব, লেফট এরোটা দেব। ঠিক আছে, লেফট এরোটা দিলে আমাদের ঠিক প্রথম কলামে চলে আসছে। এখন আমরা প্রথম রোতে আসি না, কিন্তু আমি যদি শেষ রোতে যেতে চাই, কন্ট্রোল চেপে ধরে আমরা ডাউন এরোটা দেব, কিবোর্ডে কি দেব, ডাউন এরোটা দিলে আমাদের শেষ রোতে চলে যাবে। এখন বলো তো আমাদের কয়টা রো আছে এখানে,
কত আছে 10,48,576টা মতো কি আছে রো আছে ঠিক আছে এখন আমি আবার যদি প্রথম রোতে চলে যেতে চাই আমি কন্ট্রোল সেভ ধরে আপ এরোটা কি করলাম দিলাম এখন আমরা কোথায় চলে গেলাম আবার কোথায় চলে গেলাম প্রথম রোতে চলে গেলাম ঠিক আছে এরপরে যদি আমরা একটু খেয়াল করি এখানে রোগুলো তো আমরা বুঝলাম এরপর এখানে যদি আমি কোনো কিছু লিখতে চাই তাহলে আমরা একটু লিখে দেখি তাহলে এখানে আমরা একটা তোমাদের তালিকা লিখবো যেমন কি প্রথমত লিখবো এখানে সিরিয়াল নাম্বার এরপর লিখলাম আমি নেম লিখলাম এরপর এখান থেকে আমরা ট্যাব দিয়ে দিয়ে পরবর্তীটা চলে যাচ্ছি কি দিয়ে কিবোর্ড থেকে ট্যাব দিই অথবা তোমরা চাইলে এইভাবে করে এখানে লিখবো এখানে নিয়ে আসতে পারবো অথবা এখানে লিখবো এখানে নিয়ে আসতে পারবা তাহলে আমি এখানে নেম দিলাম এরপর এখানে আমি ফোন নাম্বার দিলাম এরপর আমি এখানে ধরে দেখো আমি ধরে কার্সরটা নিয়ে দেখো এখানে ক্লিক দিলাম এরপর আমি এখানে অ্যাড্রেস দিলাম ঠিক আছে অ্যাড্রেস দিলাম এরপর এখানে আমি গার্ডিয়ান নেম দিলাম ঠিক আছে কি বলতেছি এইভাবে করে আমরা ট্যাব দিয়েও যেতে পারি অথবা চাইলে আমরা কিও করতে পারবো এখানে একটা একটা ধরে ধরে অথবা এইভাবে করে করে হলতে গেলে তো সমস্যা যারা স্পিডি কাজ করবে তারা কি ইউজ করবে ট্যাব ইউজ করবে ঠিক আছে নাকি বলতেছি তাহলে আমরা ট্যাব দিয়ে দিয়ে চাইলে করতে পারবো কারণ আমি এখানে কয়েকটা লিখি কারণ আমি এখানে 1 দিলাম এরপর এখানে আমি 2 দিলাম ঠিক আছে কারণ আমি এখান থেকে এভাবে করে 1 থেকে 10 পর্যন্ত লিখবো অথবা 1 থেকে 2 কি 10 পর্যন্ত লিখবো তাহলে আমি এখানে এই দুইটাকে সিলেক্ট করলাম দেখো এখান থেকে আমরা দেখো আবার একটু খেয়াল করো আমি এখানে কয়টা লিখলাম 1 এবং 2 কয়টা লিখলাম দুইটা এখন আমি এই দুইটাকে সিলেক্ট করলাম কিবোর্ড থেকে অথবা কি সরি মাউস থেকে আমি মাউসের লেফট বাটনটাকে চেপে ধরলাম এরপর দেখো নিচের দিকে ড্র্যাগ করলাম জাস্ট ছেড়ে দিলাম তাহলে আমাদের দুইটা ঘর কি হয়েছে এখন সিলেক্ট হয়েছে এই অবস্থায় আমি যদি কর্নারে যাই একটা কিন্তু আমাদের কি আসছে ছোট প্লাস চিহ্ন আছে ঠিক আছে এই অবস্থায় যে আমি যদি লেফট বাটন চেপে ধরে যদি নিচের দিকে ড্র্যাগ করি দেখো একটু খেয়াল করো আমরা 1 থেকে 10 পর্যন্ত কি করলাম চলে আসলাম ঠিক আছে এরপরে চাইলে আমরা এখান থেকে এগুলাকে এখানে নাম লিখবো এরপরে বি হয়ে গেছে ডি ই এফ তাহলে এখন আমরা নিচে কিভাবে নামাচ্ছি এন্টার দিলে আমাদের নিচে চলে যাবে দেখো ভুল হলে সমস্যা নাই ঠিক আছে তাহলে আমরা কি দিয়ে নিচের দিকে নামাইলাম এন্টার তাহলে এন্টার দিলে উপরের সেল থেকে নিচের সেলে চলে যাবে এগুলাকে বলা হয় এক একটা সেল এগুলাকে একটা কি বলা হয় সেল অর্থাৎ আমি যেই ঘরে রাখলাম এটা একটা সেল এটা একটা সেল এটা একটা সেল এটা একটা অর্থাৎ প্রত্যেকটা ঘর এক একটা কি বলা হয় সেল ডানে বামে যেগুলো আছে এগুলো কি বলা হয় রো উপরে নিচে যেগুলো আছে এগুলো কি বলা হয় কলাম মনে থাকবে তো আর এক একটা ঘরকে কি বলা হয় একটা সেল বলা হয় ঠিক আছে করতে পারবো দেখুন আচ্ছা তাহলে এখানে যদি আমি লিখতে চাই দেখো ও আরেকটা বিষয় আমরা যদি এখানে যদি সিলেক্ট করতে চাই কি করতে চাই সিলেক্ট করতে চাই কিভাবে করে সিলেক্ট করব দেখো আমি একটু আগে দেখালাম তোমাদের আমি এখন কাকে সিলেক্ট করলাম F3 কে তাহলে আমি এখন যেই ঘরটা সিলেক্ট করলাম এটার নাম কি F এটা এখন যেটা সিলেক্ট করছি এটার নাম কি G3 কিভাবে বুঝবো হয় আমরা এখানেও দেখতে পারি অথবা আমি যেই ঘরে রাখলাম এইবার আবার কলামটা নেব তারপরে এবার আবার কি নেব রোটা নেব দেখো এখন বলো তো এই ঘরের নাম কি সৈয়দ মোহাম্মদ বলো এই ঘরের নাম কি বলো I13 জুশাদ বলো এই ঘরের নাম কি এন্টার তাহলে হয় আমরা এখান থেকে দেখব না হয় আমরা এখান থেকে প্রথমে কলামটা নেব এরপর আমরা এখান থেকে কি নেব রোটা নিলে আমরা ঘরের নামটা অথবা কোন সেলের মধ্যে আছি তাহলে আমরা এটা কি করতে পারবো বলতে পারবো ঠিক আছে এরপরে যাক আমরা এরপরে দেখব যে কিভাবে করে এগুলো সিলেক্ট করব তাহলে আমি যদি চাই যে আমি এখান থেকে শুরু করে দীর্ঘ পর্যন্ত সিলেক্ট করব তাহলে কিভাবে করব আমি জাস্ট মাউসের লেফট বাটনটা চেপে ধরলাম এরপর নিচের দিকে নিয়ে আসতেছি দেখো কি হয়ে গেছে সিলেক্ট হয়ে গেছে তাহলে আমাদের এই ঘর থেকে এতটুকু পর্যন্ত কি হয়ে গেছে সিলেক্ট হয়ে গেছে এখন আমি চাচ্ছি যে এখন আমি পুরো রোটাই সিলেক্ট সরি পুরো কলামটাই সিলেক্ট করব এখান থেকে তাহলে আমি জাস্ট এখানে একটা ক্লিক দিলাম পুরো কলামটাই কি হয়ে গেছে সিলেক্ট হয়ে গেছে এরপর আমি চাচ্ছি এখানে দুই কলাম সিলেক্ট করব তাহলে এখান থেকে ধরে দেখো আমি দেখো তাহলে আমি এই কলামগুলো সিলেক্ট করে ফেললাম একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে নিচ পর্যন্ত কি হয়ে গেছে কলামগুলো
সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমি যদি এখানে যদি রো সিলেক্ট করতে চাই, দেখো এখানে ঠিক সেম ভাবে আমরা কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। এরপর আমি যদি পুরো রোটা সিলেক্ট করতে চাই, দেখো সিলেক্ট হয়ে গেছে। অথবা 4 এ গেলাম, 4 থেকে দেখো নিচের দিকে নামাচ্ছি, কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমরা কি সিলেক্ট করতে পারবো এখন? এখন আমি যদি পুরো সিটটাই সিলেক্ট করতে চাই তাহলে কি করব, কন্ট্রোল এ দেব, কন্ট্রোল এ দিলে পুরো সিটটা কি হয়ে যায়, সিলেক্ট হয়ে যায়। অথবা এখানে দেখো তো কর্নারে, কর্নারে কি আছে, এই একটা চিহ্ন আছে এখানে, জাস্ট এই জায়গায় একটা ক্লিক দেব, পুরো সিটটাই কি হয়ে গেছে আমাদের সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমরা এইভাবে করে এখান থেকে যে কোনোভাবে আমার যেভাবে পছন্দ হয় সেভাবে কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। অথবা আমরা চাইলে এইভাবে করে সিলেক্ট করতে পারবো। লাইভ বাটন চেপে ধরলাম, কর্নারিং করে এদিকে চলে আসলাম, তাহলে তখন আমরা কি করতে পারবো, সিলেক্ট। এখন কি আমরা সিলেক্ট করতে পারবো নাকি পারবো না, পারবো। এরপরে হচ্ছে আমরা কিভাবে করে আমরা যেখানে লিখতে পারি, দেখো আমরা এখানে লিখলাম লিখলাম লিখলাম, কারণ আমি চাচ্ছি আমি একই সেলের ভিতর আরেকটা ঘর লিখবো, বুঝি নাই, একই সেলের ভিতর আরেকটা লাইন লিখবো, তখন কিভাবে লিখবো, দেখো আমি যদি এখানে এন্টার দিই নিচে চলে আসতেছে, অথবা আমি এখানে লিখলাম লিখলাম ট্যাব দিলে কোথায় চলে যাচ্ছে, পরবর্তী সেলে চলে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে একই সেলে কয়টা লাইন লিখবো, তাহলে কিভাবে লিখবো তখন, তাহলে তখন লেখার সিস্টেমটা হচ্ছে আমি এখানে লিখতেছি লিখতেছি, দেখো আমি লিখতেছি অল্টার চেপে ধরে আমি কি দিলাম, এন্টার দিলাম, তাহলে কয়টা লাইন হইলো এখন আমাদের একই সেলে দুটা। আমি একটু এখন ছেড়ে দিই, দেখো কয়টা লাইন হয়ে গেছে, একই সেলে দুইটা লাইন হয়ে গেছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই সেলটা এখন কি হয়ে গেছে, সরি আমাদের এই রোটা কি হয়ে গেছে, এখন আগের মতো আছে, এখন কি নাই, এখন আগের চেয়ে অনেক কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। তাহলে আমরা এটাকে এরকম বড় করতে হবে, কারণ এক লাইনের মধ্যে তো এগুলো সংকলন হবে না। তাই এই জন্য এখানে আমরা চাইলে এই রোটাকে বড় ছোট করতে পারবো। কিভাবে, এই যে কর্নারে গেলাম, দেখো কর্নারে গেলে দেখো দেখো আমার ইচ্ছা মতো সাইজ করে নিলাম, বুঝতে নাকি বুঝি নাই। দেখো আমি এখানে গেলে আমি এখানে হাঁটাবো, আমাদের মাউসটাকে হাঁটাচ্ছি, দেখো হাঁটালে দেখো এখানে আস্তে করে এখানে আসলাম, দেখো দুই দিকে তীর চিহ্ন হয়ে গেছে। এখন লেফট বাটন চেপে ধরে আমরা চাইলে এটাকে বড় করতে পারতেছি, দেখছো রোটা কত বড় হয়ে গেছে। তাহলে আমাদের প্রয়োজনে যদি ট্রাইসগুলো যদি দেখা না যায় তাহলে আমরা এরকম কি করতে পারবো, বড় ছোট করতে পারবো। আমরা কি পারবো সবাই করতে? আচ্ছা, তাহলে আমরা এভাবে করে একই লাইনের মধ্যে বা একই সেলের মধ্যে দুইটা তিনটা চারটা পাঁচটা লাইন লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখবো যে আমরা কিভাবে করে মার্জ করতে হয়। এখন আমি চাচ্ছি যে আমি এই দুইটা তিনটা চারটা পাঁচটা লাইনকে, অথবা এখানে আমাদের সিরিয়াল থেকে এখানে আমাদের কি আছে, গার্ডিয়ান নেম আছে না, গার্ডিয়ান নেম পর্যন্ত কি করে ফেলবো, কি করে ফেলবো, এখানে আমি একটা সেল করে ফেলবো, অথবা আমি এখানে একটা হেডিং দেবো। এখন বলো তো আমি যদি এখানে যে হেডিং দিই, দেখো আমি এখানে লিখলাম যে পিআইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার লিখলাম, ঠিক আছে। এখন বলো তো আমি এটাকে সেন্টারে আনতে চাচ্ছি, অর্থাৎ আমি এই দুইটা গড়ের অথবা এখান থেকে যেখানে যে পাঁচটা রো রয়েছে, কলাম রয়েছে, পাঁচটা কলামের মাঝখানে আনতে চাচ্ছি হেডিংটা, আমি এখানে আনতে পারতেছি, বলো তো আনতে পারতেছি। এখন আমাদের একটা কাজ করতে হবে, এটা হচ্ছে কি মার্জ করতে হবে, অর্থাৎ এই চারটা সেলকে পাঁচটা সেলকে আমাদের কি করতে হবে, একটা করতে হবে। তাহলে কীভাবে করবো, আমি চাচ্ছি এই পাঁচটা সেলকে আমি কি করে ফেলবো, একটা করে ফেলবো। তাহলে এই পাঁচটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে মার্জ এন্ড সেন্টার করে দিলাম, দেখো যা লিখবো তার মাঝখানে অল্টার চেপে ধরে এন্টার দিলাম, অল্টার চেপে ধরে এন্টার দিলাম, কাজ শেষ। দেখো তো এখন লেখাগুলো দেখা যাচ্ছে কিনা, যাচ্ছে না। তাহলে কি করবো, এখন কি করব, জাস্ট আমি এখানে রোতে যাব, রোতে গিয়ে ওই রোটাকেও কি করে দেবো, ধরে বড় করে দিলাম, কাজ শেষ। দেখো তো তিনটা লাইন দেখা যাচ্ছে কিনা, এখন অবশ্যই দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইভাবে করে চাইলে আমরা লাইনগুলো কি করতে পারবো, বড় করে ফেলতে পারবো। এখন আমরা তো এখানে সেন্টার করলাম, ঠিক আছে। দেখো আমি চাচ্ছি আর কিছু জিনিস আমরা দেখি, কেন দেখে আমি চাচ্ছি এই যে আমি এটাকে কি করলাম, কি করলাম, এটাকে আমি ধরে এটাকে মার্জিন সেন্টার করলাম, তাহলে আমি এখানে লিখতে পারতেছি। এইভাবে করে আমার এখানে পাঁচটা লাইন করতে হচ্ছে, আমি একটা করলাম, উপর একটা করলাম, এরপরে আরেকটা করলাম, এখানেও কিছু লিখলাম, এভাবে করে আমার 10টা লাইন করতে হচ্ছে। আমি কি এখানে 10টাতে করবো, 10টা থেকে এখানে মার্জ করবো,
আমাকে আর 10টাতে মার্জ করতে হবে না। আমি একটা সিস্টেম ইউজ করবো, যেটা হচ্ছে কি আমি এখান থেকে এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম, আমি চাচ্ছি কি প্রত্যেকটা লাইন একটা একটা হয়ে যাক। এখানে এই রোটা এক লাইন হবে, একটা কি হবে মার্জ হবে, পরবর্তী রোটা আরেকটা মার্জ হবে, তৃতীয় রোটা আরেকটা মার্জ হবে, চতুর্থ রোটা আরেকটা মার্জ হবে, এভাবে করে মার্জ হয়ে যাক। তাইলে আমি কি করব, এখান থেকে এটাকে সিলেক্ট করে এই দিকে দেখো তীর চিহ্ন দেখো ঠিক আছে, এখানে মার্জ অ্যাক্রস, ঠিক আছে নাকি বলেছি, মার্জ অ্যাক্রস দিলাম এখান থেকে। দেখো তো এখন খেয়াল করো তো কি হয়ে গেছে, যে লাইনটা সেই লাইন কি হয়ে গেছে, যে রোটা সেই রো কি হয়ে গেছে, মার্জ হয়ে গেছে। এখন আমাকে আর আলাদা আলাদা ধরে ধরে করতে হচ্ছে, আর করতে হচ্ছে। তাহলে এভাবে করে আমরা কি করতে পারবো, মার্জ করতে পারবো, ঠিক আছে। এরপর আমি এখানে আবার আসলাম, আমি চাচ্ছি এই ফুরাস যেটাকে সিলেক্ট করলাম, পুরো টেবিলটাই আমি কি করে ফেলবো, একটা করে মার্জ করবো, অর্থাৎ একটা ঘর বানায় ফেলবো। তখন কি করব, আমি এখানে জাস্ট মার্জ এন্ড সেন্টার ক্লিক দেবো। দেখো পুরোটা কি হয়ে গেছে, এখন একটা হয়ে গেছে। দেখছো লিখাগুলো কোথায় আছে, এখন নিচে আছে। আমি চাচ্ছি আমি তো মাঝখানে চাইবো, তাহলে আমি এটাকে ঘরটাকে সিলেক্ট করলাম। এরপরে দেখো এখানে কোথায় আছে, কোথায় আছে, এদিকে খেয়াল করো, মাঝখানে হয়ে গেছে, ডানে উপরে এখানে 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 যেখানে এসে সেখানে করতে পারবা, ঠিক আছে। এভাবে করে ইচ্ছা মতো কি করতে পারবা, সাজাতে পারবা। এগুলো জাস্ট তোমরা সিলেক্ট করে একটু এদিকে নাড়াচাড়া দিয়ে দেখবা, দেখলেই বুঝতে পারবা কোনটা দিয়ে কি করবো না করবো। অ্যালাইনমেন্ট তো আমরা চিনি আগের মতো, সবকিছু লিখে কিন্তু আমরা কিন্তু ওয়ার্ডের মধ্যে কিন্তু অনেকদিন সময় ব্যয় করছি কি জন্য, শুধুমাত্র এগুলো শেখার জন্য। কিন্তু এখানে আমি আর এগুলো শেখাবো না, তোমাদেরকেই করতে হবে সবকিছু, ঠিক আছে। এইভাবে করে আমরা কাজগুলো করতে পারবো তো, মার্জ করতে পারবো তো। এখন আমি চাচ্ছি এটাকে আনমার্জ করে ফেলবো, আগের মতো করে ফেলবো, একটা করে ফেলবো। তখন কিভাবে করবো, তখন আমি এটাকে সিলেক্ট করে এখানে গিয়ে দেখো এখানে কি আছে, আনমার্জ সেল, দেখো আগের মতো হয়ে গেছে, দেখছো। এখন আমি এই ট্যাক্সগুলো আমি মুছে ফেলতে চাই, সিলেক্ট করে অথবা এটাকে আমি সিলেক্ট করে জাস্ট ডিলিট দিলাম, সবগুলো কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। অথবা আমি এগুলোকে ডিলিট করতে চাই, এগুলো আমি রাখতে চাচ্ছি না, এগুলোকে সিলেক্ট করে ডি দেব, অথবা কিবোর্ড থেকে ব্যাক স্পেস দেবো। ব্যাক স্পেস দিলে হবে না, কি করতে হবে, ডিলিট দিতে হবে। সরি আমি আবার দিচ্ছি, খেয়াল করো, আমি সিলেক্ট করলাম, এরপরে কিবোর্ডে কি দিলাম, ডিলিট দিলাম। দেখো সবগুলা কি হয়ে গেছে, ট্যাক্স ডিলিট হয়ে গেছে। এখন কি আমরা পারবো নাকি পারবো না, মার্জিন সেন্টার করতে পারবো তো। এরপরে দেখবো যে আমরা কিভাবে করে এখানে নাম্বার লিখবো, কিভাবে, যেমন কি মনে করো আমি এখানে লিখলাম, মনে করো আমি এখানে 5000 লিখলাম, অথবা এখানে আমি 2-3000 টাকা কি 2-3000 লিখলাম, দেখো ঠিক আছে। এই দেখো আমি লিখলাম, আমার এখানে কি টাকা পয়সা দেখাচ্ছে কোনো কিছু, অথবা কোনো কমা তামা দিয়ে দেখাচ্ছে, তাহলে আমি জাস্ট এখানে সিলেক্ট করে জাস্ট এখানে একটা কমা দিলাম। দেখো এখন আমার কত টাকা এখানে চলে আসছে, কত টাকা এখানে দেখো চলে আসছে। এরপরে এটাকে যদি আমি যদি এখানে কি করতে চাই, কি বলে যে এটা এখানে জিরোগুলো নিয়ে ফেলতে চাই, এখান থেকে দেখো আমি জিরোগুলো নিয়ে ফেললাম, আর জিরোগুলো নাই। এরপর এখান থেকে তুমি যদি চাও যে আমরা অনেক সময় মোবাইল নাম্বার লিখবো এখানে, যেমন কি আমি একটা মোবাইল নাম্বার লিখ, এরপর নিচেরটাও লিখবো, এই কি আসলো, 0 দিয়ে শুরু করলাম। এরপর দেখো আরেকটা মোবাইল নাম্বার লিখলাম, দেখো তো এখানে শুরুতে 0 আছে কিনা, হ্যাঁ শুরুতে 0 আছে নাই। তাহলে আমি এখন কি করব, এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে জেনারেল থেকে গিয়ে এখানে কি করে দিলাম, ট্যাক্স করে দেবো, ট্যাক্স করি জাস্ট ট্যাক্স করে দিলাম। দেখো এটা কিন্তু আমাদের কি হয়ে গেছে, আমি একটু এই জিনিসগুলোকে আমি এইদিকে নিয়ে আসি, তাহলে ভালোভাবে বুঝবা। সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এইদিকে দিলাম, ঠিক আছে। এরপর আমি এখানেও কন্ট্রোল-C দিয়ে এদিকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেখো তো একটু খেয়াল কর, এখন অন্যরকম হয়ে গেছে না, এরকম যদি অন্যরকম হয়ে যায় আমরা কি করব, এইরকম দেখো উপরে যাব, উপরে গিয়ে এখানে এটাকে বড় করে দেব। দেখো তো এখানে সমস্যা আছে, এখন আমার এখানে কি শূন্যটা আসছে, আসে না। তাহলে এখন এভাবে করে শূন্যটা লেখার জন্য কি করব, আমি এখানে নাম্বার ফরম্যাটটা বাদ দেবো, অথবা জেনারেল ফরম্যাটটা বাদ দেবো। এখন এখানে ফরম্যাট কি আছে, এটা কোন ফরম্যাট আছে, এখন এগুলা জেনারেল। তাহলে আমি এটাকে ধরে দেখো এখান থেকে সিলেক্ট করে এখান থেকে কি করে দেবো, টেক্সট করে দেবো, হয়ে গেছে টেক্সট।
এখন একটু খেয়াল করো, আমি এখানে 0 দিলাম, দেখো তো 0 যাচ্ছে কিনা, গেছে। এখন কিন্তু আমাদের 0 সহ কিন্তু কি আছে। তাহলে আমাদের যদি এরকম যদি কি করতে হয়, নাম্বার অ্যাড করতে হয়, আমাদের যদি কি করতে হয়, নাম্বার অ্যাড করতে হয়, তাহলে আমরা কি করব, আমরা এভাবে করে কি করে দেব, টেক্সট ফরম্যাট করে দেব। এই ব্যাংকে যাবে, এদিকে করে রাখো। তাহলে আমরা কি করে দেব, তুমি একটা বাঙ্গিয়ে তারপর সার্ভারে নিচে ওইদিকে বসে যাও। তাহলে কি বলছি তোমাদের, পিছনে ওটাও ব্যাংকে ফেলবা তোমরা, এদিকে চলো, আসলে ওইদিকে যাও। তাহলে কি বলছি যে জাস্ট আমরা কি করব, আমাদের যদি কোনো সময় যদি মোবাইল নাম্বার লিখতে হয়, তাহলে আমরা কি করব, এইরকম যেগুলোতে আমি মোবাইল নাম্বার লিখবো এগুলোকে সিলেক্ট করব। এরপর এখানে জেনারেলে যাব, জেনারেলে কি এখানে কি করে দেবো, টেক্সট করে দেবো, জাস্ট কাজ শেষ। এখানে আমি যদি 0 সহ লিখি, তাহলে আমি যেভাবে করে লিখি ঠিক সেইভাবে কি হয়ে যাবে, থেকে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের নাম্বার ইম্পোর্টের বিষয়। তাহলে আমরা এই বিষয়ে আরও পরবর্তীতে আমরা আলোচনা করব, আমি জাস্ট সিম্পল বিষয়গুলো বললাম। এরপর হচ্ছে কিভাবে করে আমরা রো যুক্ত করব এবং কিভাবে করে রো ডিলিট করব। যেমন কি মনে করো এখানে আমি তো লিখলামই, যেমন কি এখানে 1 নাম্বার সিরিয়াল 1 সিরিয়াল 2, এখন আমি চাচ্ছি যে এ এবং সি এর মাঝখানে আরেকটা রো ইনসার্ট করব, তখন কিভাবে করে করব। তাহলে আমি এই রোটাকে সিলেক্ট করলাম, এরপরে দেখো এখানে ইনসার্ট, তাহলে আমাদের 1 এবং 2 এর মাঝখানে একটা কি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। এখন আমি চাইলে এখানে বি অ্যাড করতে পারবো, ঠিক আছে নাকি, বলতেছে নাকি, বোঝা নাই। যদি কোনো সময় যদি আমাদের যদি ডিলিট কি অ্যাড করতে হয়, তাহলে আমরা এইভাবে করে অ্যাড করব। আমাদের যদি ডিলিট করতে হয় কীভাবে করব, আমি যতগুলো ডিলিট করতে হচ্ছে সবগুলোকে সিলেক্ট করব। এরপর দেখো এখানে কি আছে, ডিলিট আছে, জাস্ট একটা ক্লিক দিলাম, তাহলে 2টা রো আমাদের কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। তাহলে আমরা রো ডিলিট এবং কি বলেছে এটা যুক্ত করতে পারবো, অ্যাড এবং ডিলিট করতে পারবো তো রো। ঠিক সেমভাবে আমরা কি করব, আবার কি করব, কলাম যুক্ত করব এবং ডিলিট করব। যেমন কি মনে করো আমার এই কলামটা পছন্দ হচ্ছে না, অথবা আমি এই অ্যাড্রেস কলামের আগে আরেকটা কলাম আমি অ্যাড করব, তাহলে আমি কি করব, এটাকে সিলেক্ট করলাম, এরপর দেখো ইনসার্ট, জাস্ট আমি ইনসার্টে একটা ক্লিক দেব, ঠিক আছে। আমাদের কি হয়ে গেছে, এখন এই অ্যাড্রেস কলামের আগে আরেকটা কলাম কি হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। যদি কোনো সময় যদি প্রয়োজন হয়, তাহলে আমরা এইভাবে করে কি করব, অ্যাড করব। এখন আমি এটা যদি ডিলিট করতে চাই, সিলেক্ট করলাম, এরপরে জাস্ট এখানে কি দিলাম, ডিলিট করে দিলে আমাদের কি হয়ে গেছে, কলাম ডিলিট হয়ে গেছে। এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি মনে করো একটা কি, মনে করো আমি এই সিটের মধ্যে আছি, আমি এখানে লিখলাম, দেখো আমি এখানে লিখতেছি, লিখে এখন আমি পরবর্তী কলামে লিখবো। আমি তো এখন কোন কলামে লিখলাম, এই জি কলামে লিখলাম, এখন আমি এইচ কলামও লিখবো। আমি এখানে ট্যাব দেব, ট্যাব দিয়ে এখানে কিছু লিখলাম। এখন দেখো তো জি কলামে গুলো দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে। এখন আমি কি করব, এখন আমি চাচ্ছি আমি পুরোটাই দেখবো, তাহলে কি করতে হবে, আমি এই উপরে গিয়ে জাস্ট এইরকম থাকা অবস্থায় ডবল ক্লিক করব। দেখো আমাদের যতটুকু পর্যন্ত যে কলামে ট্যাক্স আছে ঠিক ততটুকু পর্যন্ত কি হয়ে গেছে, হ্যাঁ, ততটুকু পর্যন্ত এটা বড় হয়ে গেছে। তোমার যদি আরো ট্যাক্স থাকতো তাহলে আরো কি হয়ে যেত, বড় হয়ে। তাহলে এইভাবে করে আমরা চাইলে আমাদের কলামগুলা বড় করে ফেলতে পারবো। তোমরা কি পারবা নাকি পারবা না? আচ্ছা, এখন আমার যদি এরকম হয়, দেখো আমি এখানেও লিখলাম বড় বেশি লম্বা করে, এখানেও লিখলাম, এরপর এখানেও লিখলাম, তাহলে এখানে কয়টা কলামের মধ্যে লিখলাম আমি, এখন মনোযোগ নাই, কয়টা কলামের মধ্যে লিখলাম, 3টা কলামের মধ্যে লিখলাম। আমি চাচ্ছি 3টা কলামকে একসাথে কি করে ফেলবো, যার যতটুকু জায়গা লাগে ততটুকু করে ফেলবো। তাহলে আমি কি করবো, দেখো 3টাকে একসাথে করে সিলেক্ট করলাম, জাস্ট যে কোনো একটা কর্নারে গিয়ে ডবল ক্লিক দেবো। দেখো 3টা একসাথে কি হয়ে গেছে, কলাম একসাথে কি হয়ে গেছে, সিলেক্ট না, একসাথে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, তার যার যতটুকু প্রয়োজন ততটুকু হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে কলাম বড় করার সিস্টেম। যদি প্রয়োজন হয় তাহলে আমরা এইভাবে করে কি করব, বড় ছোট করতে পারবো। এরপর হচ্ছে সেলের কালার কিভাবে করে করব আমরা, যদি আমাদের যদি অনেক সময় আমরা দেখবো যে বিভিন্ন ডিজাইন করতে হচ্ছে, এই কালারগুলো সেলগুলোতে আমার কালার করতে হচ্ছে, তাহলে আমি এগুলোকে আমার যাকে যাকে কালার করতে হচ্ছে তাকে তাকে সিলেক্ট করে এখানে দেখো কালারিং, এইভাবে তুমি চাইলে এখানে লিখতে পারবা। ওই যে আমরা অনেক সময় হেডিং টেডিং দিই না,
নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এই সেই। এরপরে বাকিগুলো কি সাদা অথবা অন্য একটা কালার, যেমন কি আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে কি দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি এই টেবিলের কি হেডিং। তাহলে অনেক সময় আমরা আমাদের এরকম কালার প্রয়োজন হতে পারে, এইভাবে করে আমরা কালারটা অ্যাড করব, ঠিক আছে। এরপরে কাজ হচ্ছে আমরা কিভাবে করে শিট অ্যাড করব। তাহলে আমাদের আমরা প্রথমে কাজ করছি কোন শিটে, এই শিট 1 এর মধ্যে, এরপরে কাজ করছি কোন শিটে, শিট 2 এর মধ্যে। তাহলে এইগুলো হচ্ছে এক একটা শিট, এগুলো একটাকে বলা হয় শিট অথবা ওয়ার্কশিট বলা হয়, এগুলো কি বলা হয়, ওয়ার্কশিট বলা হয়। তাহলে আমাদের প্রয়োজনে আমরা এগুলো কি করব, ওয়ার্কশিটগুলো নিতে পারবো। তাহলে একটা ওয়ার্কশিটে কাজ করার পর আমার যদি প্রয়োজন হয় যে আমি এটাতে আর কাজ করবো না, আমি আরেকটা ওয়ার্কশিট নিতে পারবো, ঠিক আছে। এবার আমি আরেকটা প্লাস, এখানে প্লাসের উপরে জাস্ট একটা ক্লিক দেবো, তাহলে আমাদের কয়টা ওয়ার্কশিট হয়ে গেছে এখন, 3টা। ঠিক প্রত্যেকটা ওয়ার্কশিট কিন্তু কি আমাদের ওয়ার্কশিট কিন্তু কি অনেক বড় বড়, অনেকগুলো ডাটা নিয়ে কি করতে পারবো, কাজ করতে পারবো। এখন তুমি চাইলে আমরা যেই কাজগুলো করব সেগুলো প্রত্যেকটা কাজ এরকম আলাদা আলাদা সেটার মধ্যে করতে হবে। যেমন কি আমি আজকে করাইলাম পার্সোনাল বিল, তোমাদের পার্সোনাল বিলটা এখানে সেটার মধ্যে করতে হবে, সেটা ওখানে। এরপর আগামীকালকে দেখাবো মনে করো স্যালারি শিট, তাহলে এখানে স্যালারি শিট এখানে করতে হবে। এরপর আরেকদিন দেখালাম যে মনে করো ব্যাংক ইন্টারেস্ট কীভাবে বের করবো, তাহলে আমি এটা করবো কোথায়, এখানে। তাহলে আমরা কি করব, প্রত্যেকটা আলাদা আলাদা শিটের মধ্যে করব, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারবো এখন, এই শিটগুলো কি বুঝছি আমরা, তাহলে এগুলোকে কি বলা হয় বলছে, এক একটা ওয়ার্কশিট বলা হয়, কি বলা হয়, এক একটা ওয়ার্কশিট বলা হয়। এইরকম শিট নিয়ে, একের অধিক শিট নিয়ে অথবা একটা শিট নিয়ে অথবা 2টা 3টা 4টা 5টা 10টা শিট নিয়ে একসাথে বলা হয় এক একটা ওয়ার্কবুক বলা হয়, কি বলা হয়, এক একটা ওয়ার্কবুক বলা হয়। তাহলে একটা ওয়ার্কবুকের মধ্যে 3টা শিটও থাকতে পারে, 5টাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, 50টাও থাকতে পারে, 100টাও থাকতে পারে, অর্থাৎ যত হয়েছে তত কি থাকতে পারে, শিট থাকতে পারে। তাহলে আমাদের প্রয়োজনে আমরা কি করতে পারবো, এই শিটগুলা নিতে পারবো। এখন আমি যদি চাই যে আমি এই শিটগুলোকে একটু কালার করব, তাহলে আমি এখানে শিটে এখানে শিটের নাম লিখে দেবো। আমি একটু আগে বললাম না, আমি এটাতে লিখবো যে পার্সোনাল বিল, এখানে লিখবো যে আমি স্যালারি শিট, এখানে লিখবো যে আমি রেজাল্ট শিট, এখানে করবো যে আরেকটা শিট, এভাবে করে করবো না। এখন আমি এগুলো কীভাবে বুঝবো, তাহলে আমি এখানে নাম লিখতে হবে না, জাস্ট এটার উপর ডবল ক্লিক দেবো। দেখো ডবল ক্লিক দিলে আমি কি করতে পারবো, লিখতে পারবো। এখানে লিখলাম মনে করো আমি পার্সোনাল বিল, শেষ। তাহলে আমাদের প্রথমটা শেষ। এবার দ্বিতীয় সিটে সিলেক্ট করে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করে এখানে লিখলাম আমি ব্যাংক ইন্টারেস্ট, ঠিক আছে। এরপর আমি তৃতীয় সিটে ডবল ক্লিক করলাম, তাহলে এখানে লিখলাম যে আমি কি স্যালারি শিট, ঠিক আছে। তাহলে এইভাবে করে আমরা স্যালারি শিটের নাম দিতে পারবো। এইভাবে করে তুমি চাইলে টাকা খরচ কোনো ধরনের টাকা খরচ করতে হচ্ছে না, জাস্ট সিট নেবা, ইচ্ছা মতো লিখতে পারবো। আমাদের তো খাতা নিলে তো খাতা টাকা দিয়ে কিনতে হয়, এখানে কিন্তু কোনো টাকা পয়সা কোনো কি নাই, সমস্যা নাই। তোমরা কি করতে পারবা, চাইলে একাধিক সিট নিয়ে কাজ করতে পারবা, ঠিক আছে। এরপরে কাজ হচ্ছে কিভাবে করে আমি এগুলাকে কালার অ্যাড করব। তুমি চাইলে এখানে কি করতে পারবা, কালার অ্যাড করতে পারবা। কিভাবে, আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার উপর রাইট বাটন ক্লিক করলাম। এরপর দেখো এখানে কি আছে, কি হয়ে গেছে, ট্যাব কালার। তুমি চাইলে এখানে ট্যাব কালার এসে নির্দিষ্ট কালার দিতে পারবে। দেখো দেখো এটার কালার কি হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। তুমি চাইলে একটা শিট ডিলিট করতে হচ্ছে, এই শিটটা আমি ডিলিট করবো, আমার প্রয়োজন হচ্ছে না, জাস্ট আমি শিটটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে কি আছে, ডিলিট আছে। এখানে তুমি চাচ্ছো এখানে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে নাকি, দেখছো। এইভাবে করে আমরা কি করতে পারবো, শিটগুলো ডিলিট করতে পারবো, ঠিক আছে। এরপরে কি আছে, এখানে ডিলিট করতে করলাম। এরপর তুমি চাইলে এগুলোকে কপি করতে পারবা। যেমন কি মনে করো এই স্যালারি শিটটা আমি এখানে একটা স্যালারি শিট বানালাম সুন্দর করে, আমি চাচ্ছি এই স্যালারি শিটটাকে একটা ডুপ্লিকেট বানাবো। এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, দেখো এখানে মুভ অর কপি, এখান থেকে তুমি কার ডুপ্লিকেট বানাতে চাচ্ছ। আমি চাচ্ছি স্যালারি শিটের ডুপ্লিকেট, এই স্যালারি শিটটাকে সিলেক্ট করলাম, ক্রিয়েট এ কপি, ওকে করলাম। দেখো স্যার এটা হচ্ছে আমাদের মূল স্যালারি শিট, এবার এটা হচ্ছে কি স্যালারি শিটের কপি। যদি প্রয়োজন হয় এবার আমরা কি করতে পারবো, স্যালারি শিট কপি করে নিতে পারবো। এখন বলো আমরা আজকে যতটুকু দেখলাম ততটুকুর মধ্যে কোনো ঝামেলা আছে কিনা বা বোঝানো হয়েছে কোনো কিছু আছে কিনা, হ্যাঁ বুঝছি তো।
আচ্ছা, এরপর আরেকটা জিনিস দেখাবো ছোট্ট, সেটা হচ্ছে কি কিভাবে করে আমরা এই সেলগুলাকে আমার মতো করে আমি ফরম্যাট করব। কিভাবে, মনে করো আমি এইগুলাকে আমি সিলেক্ট করলাম, আমি চাচ্ছি যে এই কলামগুলো আরেকটু মোটা মোটা হোক, অথবা এই রেগুলো আরেকটু মোটা মোটা হোক। তাহলে আমি কি করব, এই দেখো এখানে কি আছে, ফরম্যাট আছে, ফরম্যাটে ক্লিক দিলাম, সবগুলোতে দেখো অটো আছে। তুমি চাইলে অটো ইউজ করতে পারো, চাইলে তোমার মতো করে তুমি ইউজ করতে পারো। তাহলে আমি চাচ্ছি আমার মতো আমি ইউজ করবো, আমি চাচ্ছি এগুলোকে আরো মোটা মোটা করবো, এই রোগুলাকে আরো কি করবো, সরি কলামগুলোকে আমি আরো কি করবো, বড় করবো। দেখো কলাম ওয়েট, জাস্ট এখানে একটা ক্লিক দিলাম, তাহলে স্বাভাবিক কত আছে, 8 কত আছে, যত হয় তত, আমি এটাকে 20 করে দিলাম। দেখো দেখি কলামগুলো আগের থেকে কি হয়ে গেছে, মোটা মোটা হয়ে গেছে না, দেখো তো, জাস্ট এক ক্লিক দিলাম, মোটা হয়ে গেছে। এখানে কিন্তু যা ছিল তা হচ্ছে O2 ফরম্যাট, অর্থাৎ যখন কোম্পানি যখন এগুলো বানায় তাদের একটা নির্দিষ্ট কি থাকে, ডিফল্ট ফরম্যাট থাকে, ওই ডিফল্ট ফরম্যাটগুলো এখানে কি করা থাকে, অ্যাটাচ করা থাকে। এখন তোমার যদি এগুলো চেঞ্জ করতে হয় তাহলে এভাবে কি করতে হবে, যেটাকে আমি চেঞ্জ করবো এটাকে সিলেক্ট করব, এরপর দেখি এখান থেকে ফরম্যাটে গিয়ে দেখো এখানে অনেক কিছু আছে, দেখো প্রোটেক্ট করতে পারবা, চাইলে লক করে ফেলতে পারবা কোনো সেল, ঠিক আছে। তাহলে আমি ওইদিকে আর যাচ্ছি না, এখানে কলাম ওয়েডে গিয়ে জাস্ট ইচ্ছা মতো আমি এখানে কি করে দিলাম, এখানে 15 করে দিলাম, 15 দিয়ে ওকে দিলাম, তাহলে আমাদের 15 সাইজে হয়ে গেছে। এখন কি আমরা এই কাজগুলো কি করতে পারবো নাকি পারবো না? হ্যাঁ পারবো। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা কাজ করার পর 2 মিনিট 5 মিনিট 10 মিনিট বাদে কি করতে হবে, আমাদেরকে সেভ করে ফেলতে হবে। যদি সেভ না করে কোনো সময় যদি কম্পিউটার বন্ধ হয়ে যায় অথবা কোনো একটা ঝামেলা হয়, যাতে আমাদের সবগুলো যাতে কিনা হয়, কেটে না যায়, তাহলে আমি এখানে সেভ দিলাম, Ctrl+S দিয়ে কি করে ফেললাম, সেভ করে ফেললাম। বলো দেখো এখানে সেভ হয়েছে কিনা, হয়ে গেছে। কেন সেভ হয়েছে যেটা আমরা কিভাবে বুঝলাম, আমাদের ফাইলটা কিন্তু আগে থেকেই সেভ ছিল। আগে থেকে কোনো ফাইল যদি কোনো নির্দিষ্ট নামে যদি সেভ থাকে, তাহলে ওই ফাইলটা আমাদের কি করতে হয় না, নতুন নামে কোনো নামে সেভ করতে হয় না। এটা আমি Ctrl+S দিলে অটোমেটিক্যালি ওই ফাইলের ভিতরে ডাটাগুলো কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে, ঠিক আছে। আবার ফাইলটা যদি সেভ না থাকতো তখন কি হইতো, আমাদের সামনে একটা পপ আপ আসবে, পপ আপের মধ্যে আমাদের নির্দিষ্ট নাম দিয়ে কি করতে পারতাম, সেভ করতে পারতাম। তাহলে এখন আমি এটা কি করে ফেললাম, ফাইলটাকে ফাইলে গেলাম, এখান থেকে দেখো সেভ, নির্দিষ্ট নামে কি হয়ে গেছে, এখন সেভ হয়ে গেছে। তাহলে আমি এটাকে ক্লোজ করে ফেলতেছি, ঠিক আছে। আমি আবার ওপেন করলাম, দেখি আমাদের তথ্যগুলো পাই কিনা, বড় করলাম, দেখো আমরা যেভাবে করে যা করছিলাম সব কিছু কিন্তু আছে, ঠিক আছে। সবশেষে যেটা আমরা বাদ রেখেছিলাম সেটা হচ্ছে নিচের লাইনটা, এই নিচের লাইনটাকে বলা হয় স্ট্যাটাস বার। কি বার বলা হয়, স্ট্যাটাস বার। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকে এক্সেলের ইন্টারফেস সম্পর্কে পরিচিতি, এবং কিছু জিনিস আমরা কি করলাম, জানলাম। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে করতে পারো, সর্বোচ্চ 1 মিনিট। কোনো প্রশ্ন আছে পিছনে, কোনো প্রশ্ন আছে? আচ্ছা তাহলে ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসটাই শেষ করতেছি। ওকে, আসসালামু আলাইকুম।